আমার স্বামী তার প্রাক্তন প্রেমিকার হাত ধরে বসে আছে, আর আমি বসে আছি ঠিক তাদের সামনের চেয়ারে। আজ অয়নের ঠোঁটের কোণে হাসিটা তৃপ্তি নিয়ে দেখছি আমি, কারণ বিয়ের 1.5 বছরে আমি কখনো হাসতে দেখিনি তাকে। আজ সে প্রাণ খুলে হাসছে নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার আনন্দে, আর আমি যন্ত্রণার আগুনে দাও দাও করে পড়ছি আমার ভালোবাসার মানুষটাকে হারানোর সন্নিকটে দাঁড়িয়ে। অয়ন যেন ভরে গেছে, তার সামনে তার বিবাহিতা স্ত্রী বসে আছে। প্রাক্তনে সে এতটাই মগ্ন হয়ে গেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি অয়নের দিকে, তবে তাদের কোনো কথা আমার মস্তিষ্কে যাচ্ছে না। অয়নের প্রাক্তন নয়নার দৃষ্টি আমার দিকে যেতেই সে কপাল কুঁচকে ফেলল। অয়নের দিকে তাকিয়ে থাকাটা তার ভালো লাগেনি। অয়ন ও নয়নার দৃষ্টি অনুসরণ করে তাকালো আমার দিকে, আর আমি থতমত খেয়ে চোখ নামিয়ে নিলাম। অয়ন একবার নয়নার দিকে তাকিয়ে আবার নিঝুমের দিকে তাকালো, আর মুচকি হেসে বলল, সরি নিঝুম, তোমার কথা একদমই ভুলে গিয়েছিলাম। নিঝুম অসহায় দৃষ্টিতে তাকালো অয়নের দিকে। সামনে বসে থাকা মানুষটাকে এক মুহূর্তে ভুলে গেছে অয়ন। তাহলে নিঝুম তার চোখের আড়াল হলে নিশ্চয়ই চিরতরে ভুলতে খুব একটা সময় লাগবে না অয়নের। কিন্তু নিঝুম তো পারবে না এই মানুষটাকে কোনোদিন ভুলতে। চোখে নোনা জলের অস্তিত্ব অনুভব করলে নিঝুম দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু টেবিলের উপর রাখা হাতে কারো কোমল স্পর্শে কেঁপে ওঠে। সামনে তাকালো আবার। টেবিলের উপর রাখা হাত দুটোর উপর হাত রেখেছে অয়ন। নিঝুম একবার সেদিকে তাকিয়ে অবাক চোখে তাকালো অয়নের দিকে। এর আগে অয়নের এত কোমল স্পর্শ ভাগ্যে জুটেনি নিঝুমের। অয়ন কৃতজ্ঞতার স্বরে বলল, অসংখ্য ধন্যবাদ নিঝুম। অয়নের এত কোমল গলায় বলা কথাও নিঝুমকে অবাক করছে, কারণ এর আগে অয়ন যতবার নিঝুমের সাথে কথা বলেছে তার কণ্ঠে ছিল বিরক্তি অথবা তীব্র রাগ। অয়নের প্রত্যেকটা ব্যবহার আজ নিঝুমকে অবাক করেছে। নিঝুমের ভাবনার জগতে আবার ব্যাঘাত ঘটল। অয়নের কণ্ঠস্বর, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো নিঝুম। নিঝুমের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। হাসিটা তার নিজের উপর কতটা ব্যর্থ স্ত্রী হলে নিজের স্বামীকে তার প্রাক্তন প্রেমিকার হাতে তুলে দিতে পারে। তবে আজ সে নিরুপায়। সবসময় মুখে কথার খই ফোটা মেয়েটার মুখে আজ কোনো শব্দ বের হচ্ছে না। শব্দগুলো গলায় কুণ্ডলি পাকিয়ে আটকে যাচ্ছে যেন। নিঝুম নিজের সাথে যুদ্ধ করে একটু আওয়াজ বের করে করলো গলা থেকে, আপনারা তাহলে কথা বলুন, আমি বরং আসছি। নয়না ব্যস্ত হয়ে বলল, তা কেন, তুমি বরং আমাদের সাথে লাঞ্চ করে তারপর যাও। নিঝুম উঠে দাঁড়িয়ে নিজের পার্সটা হাতে নিয়ে বলল, আপনাদের অনেক দিন পর দেখা, অনেক পার্সোনাল কথা থাকতে পারে। আমি থেকে সেখানে বাধার সৃষ্টি করতে চাই না। একবার অয়নের দিকে তাকিয়ে বলল, আর যাই হোক, কারো বিরক্তিকর কারণ হতে চাই না আমি। কথাটা বলে দাঁড়ালো না নিঝুম। এলোমেলো পা ফেলে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। বাইরে দুপুরের ভ্যাপসা গরম, তবে রোদ নেই। আকাশে মেঘের আনাগোনা পেরেছে, আর বাতাসে তাপের মাত্রা। নিঝুম রিকশায় না ওঠে সামনে হাঁটতে লাগলো। অয়ন যতক্ষণ নিঝুমকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে রইল। নয়না তার একটা হাত আঁকড়ে ধরলে নয়নার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি টেনে নিল ঠোঁটের কোণে। তবে কেন যেন আর মন বসাতে পারল না নয়নার প্রতি। তবু নয়নাকে খুশি করার জন্য তার সঙ্গ দিতে লাগলো। নিঝুম হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের জুতা ছিঁড়ে গেল। একবার পায়ের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিল নিঝুম। জুতো জোড়া খুব প্রিয় ছিল নিঝুমের, কারণ অয়নের থেকে খুব বায়না ধরে জুতোটা কিনেছিল সে। জুতোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, প্রিয় মানুষটাই যেখানে রইল না, সেখানে তুই আর থেকে কি করবি। জুতা জুড়ো খুলে আবার হাঁটতে লাগলো রাস্তার। ছোট ছোট ইট পাথরের টুকরো বড্ড লাগছে পায়ে। সেসব উপেক্ষা করে হাঁটছে মেয়েটা। পায়ে তীব্র ব্যথা অনুভব হলে উফ করে উঠল নিঝুম। নিচে তাকিয়ে দেখলো পায়ের নিচে রক্ত দেখা যাচ্ছে। পায়ে একটু উঁচু করে দেখলো ভাঙা কাচের টুকরো গেঁথে গেছে। টকটকে লাল রক্ত বিন্দু টপ টপ করে কংক্রিটের ফুটপাতে পড়ছে।
নিঝুম অনুভব করার চেষ্টা করলো কোনো যন্ত্রণা কোনো যন্ত্রণা বেশি, বুকের ভিতর যেটা হচ্ছে নাকি বাহিক যন্ত্রণাটা। বুঝতে পারলো ভেতরের ক্ষতের কাছে এই ক্ষত কিছুই নয়। কাচের টুকরো টান দিয়ে টান দিয়ে তুলতেই মুখ কুঁচকে গেল নিঝুমের। সামান্য আঘাতে বাড়ি মাথায় তোলা মেয়েটার আজ এত সাহস কিভাবে হলো, নিজেই ভেবে পেল না নিঝুম। একবার ফুলদানি থেকে শুকনো গোলাপ ফুল সরাতে গিয়ে একটা কাঁটা ফোটে গিয়েছিল নিঝুমের হাতে। সেই কাঁটা বের করতে গিয়ে পুরো বাড়ি মাথায় তুলছিল। হাতের কাছে সূচ আনলেই চিৎকার শুরু করেছিল। নিঝুমের মা মেয়ের কাণ্ডে বিরক্ত হয়ে গেলেও মেয়েকে আদর করে বোঝাচ্ছিল নিঝুমের বাবা। শেষে নিঝুমের বাবা কথায় কথায় ভুলিয়ে রাখে আর তার পা কাটা বের করে দেয়। মিষ্টি অতীতের কথা মনে হতেই চোখে পানি নিয়ে ফিক করে হেসে দিল নিঝুম। পরক্ষণে বাবার কথা মনে করে মুখ থমথমে হয়ে গেল। আপা, আপনের পা থেকে তো রক্ত বের হইতেছে। পাশে থেকে কেউ কথাটা বলে উঠলে নিঝুম তাকালো তার দিকে। 17 বা 18 বছরের একটা মেয়ে, হাতে বিভিন্ন ধরনের ফুল ভরা টুকরি, দেখেই বোঝা যাচ্ছে ফুল বিক্রেতা। নিঝুম আবার পায়ের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না। আপা কি কন, কিভাবে রক্ত বাইর হইতেছে? আপনি চলেন আমার সাথে ওই ফার্মেসিতে। নিঝুমের উত্তর না শুনে মেয়েটা নিঝুমের এক হাত ধরল। নিঝুম খানিকটা অবাক হলো মেয়েটার কাজে। আসলে আল্লাহ যাদের সম্পদ দেননি তাদের দিয়েছেন বিশাল একটা মন। আর মানুষের সম্পদের পরিমাণ যত বাড়তে থাকে তাদের মনটা যেন ততই ছোট হতে থাকে। নিঝুম মেয়েটার সাহায্যে ফার্মেসিতে গেলে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল, আর সাথে কিছু মেডিসিন। নিঝুম পার্স থেকে টাকা বের করে দিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটা বলল, আপা, আপনি আপনি দাঁড়ান, আমি একটা রিক্সা ডাইকা নেই। নিঝুম মুচকি হেসে বলল, তোমার নাম কি? মেয়েটা মুখ ভর্তি একটা হাসি দিয়ে বলল, সাথী। মাশাল্লাহ, তোমার মতো তোমার নামটাও খুব সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তবে রিক্সা ডেকে দিতে হবে না, আমি সামনের ওই পার্কে যাব একটু। সাথী হাসি মুখে বলল, ঠিক আছে, চলেন, আমি নিয়ে যাইতেছি। সাথী আবার নিঝুমের এক হাত ধরলে নিঝুম খুঁড়িয়ে চলছে। সাথীর এবার খেয়াল হলো নিঝুমের পায়ে জুতো নেই। অবাক কণ্ঠে বলল, আপা, আপনি জুতা কই? নিঝুম ব্যথায় মুখ কুঁচকে বলল, ছিঁড়ে গেছে তাই ফেলে দিয়েছি। খালি পায়ে তো আপনার কষ্ট হইতেছে, আগে জুতা কিনা লন, টাকা না থাকলে আমি কিনা দেই। নিঝুম বিস্ময় নিয়ে তাকালো সাথীর দিকে। নিজের পেট চালানোর জন্য এই বয়সে মেয়েটা ফুল বিক্রি করছে, আবার সে নিঝুমের জন্য জুতা কিনে দিবে? নিঝুম নিজের বিস্ময় কাটিয়ে বলল, টাকা আছে, তবে আজ জুতো পরতে ইচ্ছে করছে না। আর বাসায় অনেক জুতো আছে, তাই নতুন করে কেনা মানে অপচয়। সাথী হতাশ গলায় বলল, আপনার পায়ে তো বেশি ব্যথা করবো আরো। নিঝুম আনমনে বলল, আমি তো চাইছি ব্যথা লাগুক, যাতে বাহিরের ব্যথার জন্য ভেতরে ব্যথাটা একটু হলেও কম অনুভব হয়। সাথী বুঝলো না নিঝুমের কথা, তাই মানে জিজ্ঞেস করলো। তবে নিঝুম এড়িয়ে গেল। সে সাথীর পরিবারের কথা জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছে? সাথী মাথা নিচু করে মলিন হেসে বলল, 6 মাসের একটা মাইয়া আছে আর বৃদ্ধ মা। নিঝুম অবাক হয়ে তাকালো সাথীর দিকে। এত ছোট একটা মেয়ের নাকি আবার একটা বাচ্চাও আছে? তোমার স্বামী কোথায়? সাথী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাইয়া হয়েছে দেখে সে আরেক বিয়া করায় আমার তালাক দিছে। নিঝুম চমকে উঠে বলল, কি বলো? তুমি কি কিছু করনি? আমরা গরিব মানুষ আপা, কি করুম? মাইয়া নিয়ে মায়ের কাছে চইলা আইছি। ফুল বেচা যা পাই তা দিয়া 3 জনের কোনো মতে চইলা যায়। তোমার আর ভাই বোন নাই? বড় ভাই আছে 2 জন, তারা বউ নিয়ে বাসায় থাকে, তাদের কাছে জায়গা হয় নাই আমাগো। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। পৃথিবীতে প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে, কারো জীবনের গল্প সুখের, তো কারো জীবনের কষ্ট জড়ানো। সাথীর সাহায্যে পার্কের নিরিবিলি জায়গায় একটা বেঞ্চে বসলো নিঝুম। তার বড্ড ক্লান্ত লাগছে আজ, শারীরিক মানসিক দুদিক থেকেই। আপা, আপনি এইখানে বসেন, আমি দেখি কয়টা ফুল বেচা পারি নাকি। নিঝুম মুচকি হেসে সম্মতি জানালে সাথী চলে গেল সামনের দিকে। মেয়েটার যাওয়ার পথে তাকিয়ে রইল নিঝুম। এই একটু সময়ে নিঝুমের মনে একটা দাগ কেটে গেল। মেয়েটা
দীর্ঘশ্বাস ছেড়ে পিছনে মাথা এলিয়ে দিল নিঝুম। চোখ বন্ধ করতেই চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে গেল তার। বুকের বাঁ পাশটার ব্যথাটা একটু একটু করে বাড়ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে তার। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল 1.5 বছর আগে অয়নের সাথে প্রথম দেখা হওয়ার সেই স্মৃতি। দুপুরে তপ্ত গরমে ঘেমে একাকার হয়ে ভার্সিটি থেকে বাড়ি ফিরছে নিঝুম। ক্লাসের পড়া শিখে না যাওয়ায় স্যার আজ অনেক কথা শুনিয়েছে তাকে। সে নিয়ে মাথায় আগুন জ্বলছে তার। সে কি এখন স্কুলের বাচ্চা মেয়ে নাকি যে পড়া না পারলে এভাবে কথা শোনাবে? দুবার কলিং বেল বাজানোর পর যখন দরজা খুলল না, তখন দরজায় জোরে জোরে দুটো আঘাত করলো নিঝুম। তৃতীয় আঘাত করার আগেই দরজা খুলে গেল আর নিঝুম নিজের ব্যালেন্স হারিয়ে সামনে ঝুঁকে কারো গায়ের উপর পড়ল। বিরক্তি নিয়ে সরে এসে কিছু কথা শোনানোর জন্য সামনে তাকিয়ে থমকে গেল। উজ্জ্বল শ্যামবর্ণের এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। মায়াবী মুখে চাপদাড়ি, চশমা চোখে কপাল কুঁচকে তাকিয়ে আছে নিঝুমের দিকে। লম্বায় নিঝুমের থেকে অনেকটা বেশি হওয়ায় নিঝুম মাথা উঁচু করে তাকিয়ে রইল ছেলেটার মুখের দিকে। লম্বা চওড়া পেটানো শরীরে নিঝুমের প্রিয় কালো রঙের শার্ট গায়ের সাথে সেটে আছে। অসম্ভব সুদর্শন দেখতে ছেলেটার উপর ছোটখাটো একটা ক্রাশ খেয়ে ফেলল নিঝুম। ছেলেটা বিরক্তি নিয়ে গম্ভীর গলায় বলল, কাকে চাই? এবার নিঝুমের কপাল কুঁচকে গেল। তার বাড়িতে দাঁড়িয়ে তাকে বলছে কাকে চাই? নিঝুম নিজের ক্রাশ খাওয়া বাড়ি চাপা দিয়ে তেতে উঠে বলল, কাকে চাই মানে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছেন কাকে চাই? এই, কে আপনি? হ্যাঁ, আর আমার বাড়িতে কি করছেন? নিঝুম কথাটা শেষ করে দাঁড়ালো না। ছেলেটাকে সাইড কাটিয়ে ভেতরে চলে গেল। ছেলেটা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল নিঝুমের দিকে। নিঝুম কাঁধের ব্যাগটা ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে ফেলল। জোরে জোরে বলল, মা কোথায় তুমি? মা, এই লোকটা কে আর আমাদের বাসায় কি করছে? নিঝুমের মা সেলিনা হোসেন কিচেন থেকে দ্রুত বের হয়ে রাগী গলায় বলল, কি হয়েছে? এভাবে অভদ্রের মতো চেঁচামেচি করছিস কেন ঝুম? মা, এই লোকটা কে? নিঝুম কথাটা শেষ করার আগেই তার মায়ের পেছন থেকে আরেকজন ভদ্রমহিলাকে বের হতে দেখে চুপ করে গেলেন। ভদ্রমহিলা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে নিঝুমের দিকে। সেলিনা নিঝুমের পেছনে অয়নকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বুঝল নিঝুম কেন চেঁচামেচি করছে। সেলিনা হোসেন মুচকি হেসে বলল, এটা তোর আন্টি অহনা, আর অহনার ছেলে অয়ন। এতদিন দেশের বাইরে ছিল, তাই ওদের সাথে যোগাযোগ ছিল না। কিছুদিন আগে দেশে ফিরেছে আর আমাকে খুঁজে বের করেছে। অহনা আমার অনেক ছোটবেলার বান্ধবী কম, বোন বেশি। নিঝুম খানিকটা লজ্জা পেল নিজের কাজে। জোরপূর্বক হেসে দুজনকেই সালাম দিল। অয়ন কপাল কুঁচকে সালামের উত্তর নিলেও অহনা জাবেদ মুচকি হেসে সালামের উত্তর নিলেন। নিঝুম নিজের ব্যাগটা সোফা থেকে তুলে অনেকটা দৌড়ে চলে গেল নিজের রুমে। অহনা হেসে দিল নিঝুমের কাজে। সেলিনা হোসেন একটু লজ্জিত হয়ে বলল, আসলে আমার মেয়েটা খুব দুষ্টু। অহনা হাসিটা বজায় রেখে বলল, সেটাই দেখছি। মুখে পানির ফোঁটা পড়তে চোখ মেলে তাকালো নিঝুম। পাশে পাশে তাকিয়ে মানুষের ছুটে চলা দেখতে লাগলো। বৃষ্টি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে সবাই, কারণ এই সময়ের বৃষ্টিটা ভালো নয় স্বাস্থ্যের জন্য। গরম শেষে শীতের আগমনের অপেক্ষায় আছে সবাই। এই সময়ের বৃষ্টিতে ভিজলে জ্বর কিংবা সর্দি কাশি অনিবার্য। তবু নিঝুম নিজের জায়গা থেকে নড়ল না। চোখ বন্ধ করে উপরের দিকে মুখ তুলল। বৃষ্টির ফোঁটা আছড়ে পড়েছে মায়াবী মুখটায়। অয়নকে প্রথম দেখেই ভালো লেগে গেছিল নিঝুমের। এরপর থেকে নিঝুমের বাড়িতে প্রায় মাকে নিয়ে আসতো অয়ন। আবার কখনো বা নিঝুম তার মায়ের সাথে অয়নের বাড়ি চলে যেত। লুকিয়ে লুকিয়ে দেখত অয়নকে। ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়, তবে অয়ন সব সময় নিজের অ্যাটিটিউড বজায় রেখে চলত। নিঝুম আড়ালে অয়নকে মিস্টার অ্যাটিটিউড বলেই ডাকত। তার ঠিক 2 মাস পরে অয়নের সাথে নিঝুমের বিয়ে ঠিক হয়ে যায়। নিঝুম সেটা জানতে পেরে রুমের দরজা বন্ধ করে গান বাজিয়ে ইচ্ছে মতো নেচেছিল সেদিন। মনে মনে প্রতিজ্ঞা করেছিল মিস্টার অ্যাটিটিউড সে ভেঙে ছাড়বে। কিন্তু বিয়ের পর এত যত্নে আগলে রাখা অনুভূতিগুলো বৃথা মনে হয়েছিল নিঝুমের কাছে।
আপা আপনি বৃষ্টিতে ভিজতেছেন কেন? নিঝুম তাকিয়ে দেখলো সাথী দাঁড়িয়ে আছে, মাথায় একটা পলিথিন কাগজ দিয়ে। বৃষ্টি দেখা ওই ছাউনির নিচে দাঁড়াতেই দেখি আপনি এখনো এইখানে বইয়া রইছেন। নিঝুম কাপা গলায় বলল, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? তোমার মেয়ের তো সমস্যা হবে। আপনি এখানে বইয়া থাকলে আপনারও জ্বর হইব। দেখেন কেমন শীতে কাঁপতাছেন আপনি। তাড়াতাড়ি চলেন আমার সাথে। সাহায্যে পাশের একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো নিঝুম। সত্যি এখন বেশ শীত লাগছে তার। গায়ের কালো শাড়িটাও ভিজে একাকার হয়ে গেছে, মাথার হিজাবটা ভিজে, কপাল বেয়ে পানি পড়ছে। নিঝুম আশেপাশে তাকিয়ে বুঝলো সন্ধ্যা নেমে আসছে। কখন এতটা সময় পার হয়ে গেছে টের পায়নি। সাথী আমায় বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এই বৃষ্টি মাথায় নিয়ে কেমনে যাইবেন? আমার সমস্যা হবে না, তুমি থাকো, আমি আসছি। নিঝুম বের হতে গেলে সাথী বলল, আপা আপনি দাঁড়ান, আমি আগে আপনার জন্য একটা রিক্সা ঠিক করে আসি। নিঝুমকে কিছু বলতে না দিয়েই সাথী চলে গেল। সাথীর আচরণে বুঝতে পারলো সেও নিঝুমের মতো খুব চঞ্চল। একটু পরই সাথী আবার ফিরে এলো। চলেন, রিক্সা পাইছি। তোমার কাছে ফোন আছে? সাথী সাথে সাথে পলিথিনে মোড়ানো একটা বাটন ফোন বের করে বলল, হ আছে তো, আপনি কাউরে কল দিবেন? নিঝুম সাথীর হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার তুলে ডায়াল করলো। তারপর আবার ফোনটা সাথীর দিকে এগিয়ে দিল। এটা আমার নাম্বার, কোনো প্রয়োজন হলে ফোন দিও। সাথী মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রিকশায় ওঠার পর সাথী হাত নাড়িয়ে বিদায় জানালো নিঝুমকে। কিছু কিছু ক্ষণিকের পরিচয় সারা জীবন আমাদের মনে একটা দাগ কেটে যায়। নিঝুমের জীবনেও সাথী মেয়েটা তেমন একটা দাগ কেটে গেল। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল অহনা। নিঝুমকে দেখে ব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলি সারাদিন? চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছিল জানিস। নিঝুম অহনার গালে হাত রেখে বলল, এত চিন্তার কি আছে, আমি কি বাচ্চা মেয়ে? অহনা খপ করে নিঝুমের হাত ধরে বলল, এ কি তোর হাত এমন বরফের মতো ঠান্ডা কেন? অহনা অস্থিরতার প্রথমে খেয়াল করেনি নিঝুম পুরো ভেজা। ব্যস্ত হয়ে বলল, এভাবে ভিজলি কি করে? বাইরে বৃষ্টি হচ্ছে, সেটা হয়তো বুঝতেই পারোনি। রুমে ছিলাম তাই খেয়াল করিনি। তুই যা, তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে গিয়ে। এ সময় বৃষ্টি একদম ভালো না, ভিজলেই অসুখ করবে। নিঝুম মুচকি হেসে খুঁড়িয়ে সামনে এগিয়ে যেতে অহনা আবার নিঝুমের হাত ধরে ফেলে। পায়ে আবার কি হয়েছে? একটু কেটে গেছে মা। কই দেখি দেখি। অহনা চমকে উঠল নিঝুমের পা দেখে। ব্যান্ডেজটা রক্তে ভিজে গেছে। একই এখনো রক্ত বের হচ্ছে তো। আর তোর পায়ের জুতো কোথায়? নিঝুম ক্লান্ত গলায় বলল, রাস্তায় জুতো ছিঁড়ে গিয়েছিল, আর খালি পায়ে হাঁটতে গিয়ে কাচের টুকরো গেঁথে গেছে পায়ে। অহনা কাঁদো কাঁদো গলায় বলল, একটু খেয়াল নেই তোর নিজের ওপর? কেন এত কেয়ারলেস তুই? একটু কেটেছে তো, ঠিক হয়ে যাবে। তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্যান্ডেজ চেঞ্জ করে নে। কাদা আর রক্ত দিয়ে একদম বাজে অবস্থা এটার। নিঝুম ছোট করে বলল, হুম। অহনা নিঝুমকে ধরে তার রুমে নিয়ে গেলে নিঝুম নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। অহনা বাইরে এসে দেখল ফ্লোরে কাদা আর রক্ত মিশ্রিত পায়ের ছাপ। ব্যথিত মুখ করে গৃহপরিচারিকা খুশিকে বলল, পরিষ্কার করে ফেলতে। সে কাটা ছেঁড়া সহ্য করতে পারে না, তাহলে নিজে নিঝুমের পা নতুন করে ব্যান্ডেজ করে দিত। সে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। তার কিছুক্ষণ পরই আবার কলিং বেল বেজে উঠলে একটু পর খুশি গিয়ে দরজা খুলে দিল। অয়ন কপাল কুঁচকে দরজার সামনের ফ্লোরের দিকে তাকিয়ে আছে। কাদা আর রক্ত মিশ্রিত পায়ের ছাপ সেখানে স্পষ্ট। খুশিকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই ভেতরেও একই ছাপ দেখতে পেল। খুশিকে কিছু না বলে ছাপ অনুসরণ করে নিঝুমের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজা খোলা ছিল। ভেতরে তাকিয়ে সোফায় দেখতে পেল নিঝুমকে। সোফায় পা তুলে বসে পায়ের ব্যান্ডেজ খুলছে ধীরে ধীরে। অয়ন ভেতরে ঢুকে বলল, তোমার পা কাটলো কিভাবে? হঠাৎ আওয়াজে একটু চমকে উঠল নিঝুম। সামনে তাকিয়ে অয়নকে দেখে নিজেকে সামলে নিল। বেশ শান্ত গলায় বলল, কাচের টুকরো দিয়ে। অয়ন নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি পারবে না, দাও
আমি করে দিচ্ছি। নিঝুম আগের ন্যায় শান্ত গলায় বলল, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দেওয়ার মতো কঠিন কাজ করতে পারলাম, আর এটা করতে পারবো না? চিন্তা করবেন না, আমি নিজেরটা নিজে করে নিতে পারবো। অয়ন নিঝুমের কথায় পাত্তা দিল না, কারণ নিঝুম সব সময় এমনই স্পষ্ট কথা বলে যে কথায় কোনো জড়তা আর আড়ষ্টতা থাকে না, যা বলার একদম মুখের উপর বলে দেয়। অয়ন নিঝুমের পায়ের ব্যান্ডেজ খুলতে শুরু করলে নিঝুম বলল, কৃতজ্ঞতা দেখাতে এসেছেন? অয়ন স্বাভাবিক গলায় বলল, আমি তোমাকে বলিনি নয়নাকে খুঁজে বের করে তার ভুল ভাঙাতে। নিঝুম ব্যথিত গলায় বলল, আর কতদিন আপনার চক্ষু শুল হয়ে থাকতাম বলুন? 1.5 বছর তো কম সময় না। অয়ন কিছু না বলে তুলোয় মেডিসিন লাগিয়ে কাটা জায়গা পরিষ্কার করতে লাগলো। মেডিসিন লাগাতেই নিঝুম ব্যথায় মুখ কুকড়ে ফেলল। তা দেখে অয়ন বলল, নিজেকে যতই কঠিন দেখানোর চেষ্টা করো, তুমি সেটা নও। নিঝুম তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাহলে আপনি আমাকে কেমন দেখতে চেয়েছিলেন? স্বামী আরেকজনের কাছে চলে যাচ্ছে বলে বাংলা সিনেমার নায়িকার মতো কেঁদে ভাসাবো? মিস্টার অয়ন, আমি কখনো অবলা নারী নই। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কেন আপনাকে আপনার প্রাক্তনের কাছে ফিরিয়ে দিচ্ছি, সেটা আপনি কোনোদিন জানতে পারবেন না। আমি হেরে গিয়ে আপনাকে ফিরিয়ে দিচ্ছি না। প্রয়োজন হলে গত 1.5 বছরের মতো সারা জীবন কাটিয়ে দিতাম, তবু অন্য কারো হাতে তুলে দিতাম না আপনাকে। কিন্তু আমি যে আজ নিরুপায়। অয়ন শান্ত কণ্ঠে বলল, নিরুপায় হয়েই হোক আর যে জন্যই হোক, তুমি হেরে গেছো। নিঝুম মুচকি হেসে তাকিয়ে রইল অয়নের দিকে, আর অয়ন ভ্রু কুচকে ব্যান্ডেজ করা হয়ে গেলে অয়ন চলে গেল, আর নিঝুম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। মাথাটা ভারী ভারী লাগছে তার। বসে আছে নিঝুম। বিয়েটা নিয়ে ভীষণ খুশি থাকলেও এখন বেশ ভয় লাগছে। অয়ন তার সাথে কখনো প্রয়োজন ছাড়া কথা বলেনি, আর যখন কথা বলেছে নিঝুমের কাছে তাকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই মনে হয়েছে। নিঝুমের ভাবনার মাঝে রুমে ঢুকে আসে নয়ন। নিঝুম বেড থেকে নেমে অয়নকে সালাম করতে গেলে অয়ন হাত ধরে নিঝুমকে দাঁড় করিয়ে ফেলে। শক্ত গলায় বলে, ভুলেও আমার স্ত্রীর হওয়ার চেষ্টা করবে না। নিঝুম এক হাতে নিজের ঘোমটা তুলে অবাক কণ্ঠে বলল, বউ হওয়ার চেষ্টা করতে কেন যাব? আমি তো অলরেডি আপনার বউ। অয়ন এবার নিঝুমের 2 বাহু চেপে ধরে বলল, একদমই স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। আমি অন্য একজনকে ভালোবাসি, আর এই আমার থেকে তুমি যত দূরে থাকবে তোমার জন্য তত ভালো। নিঝুম দ্বিগুণ রেগে বলল, তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? আমি কি নাচতে নাচতে আপনার কাছে এসে বলেছিলাম বিয়ে করেন আমাকে? অয়ন নিঝুমের হাত ছেড়ে হতাশ গলায় বলল, মা জোর করে আর ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছে। নিঝুম হাত তালি দিয়ে বলল, বাহ, কি সুন্দর কাহিনী। মা জোর করে বিয়ে দিয়েছে কেন? আপনি কি বাচ্চা ছেলে যে ধরে বিয়ে দিয়ে দিল? মা বলেছিল আমি বিয়েটা না করলে সে সুইসাইড করবে। আমি তাও মানতে না চাইলে সত্যি সত্যি ঘুমের মেডিসিন খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। নিঝুম শান্ত ভঙ্গিতে বেডে বসে বলল, তো আপনার কি মনে হলো মায়ের কথায় বিয়ে করে বাসরাতে আমাকে এসে বলবেন আমি অন্য মেয়েকে ভালোবাসি, তোমাকে স্ত্রী হিসেবে মানি না? আর আমি কাঁদতে কাঁদতে বলবো, ঠিক আছে আমি চলে যাব, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে বিয়ে করে নিয়েন। এসব ভেবে থাকলে সে ঘুরে বালি। আপনাদের মা ছেলের জন্য আমি কোনো কোরবানি গরু হতে যাব আমি কেন কোরবানি গরু হতে যাব? আমি কোথাও যাচ্ছি না। আমাকে সারা জীবন আপনার স্ত্রী হিসেবে সাথে নিয়ে চলতে হবে। অয়ন রেগে বলল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। নিঝুম দাঁড়িয়ে অয়নের শিউরে অয়নের কলার ধরে নিজের উচ্চতায় ব্যবধান একটু কমিয়ে বলল, আসলে আমি আপনাকে ভালোবাসি, তাই আমিও প্রতিজ্ঞা করছি এই বাড়ি থেকে আর আপনার জীবন থেকে কোথাও যাচ্ছি না আমি। অয়ন শক্ত গলায় বলল, আমিও দেখব তুমি কিভাবে থাকো আমার জীবনে। তুমি নিজে স্বেচ্ছায় চলে যাবে এই বাড়ি থেকে, আর আমার জীবন থেকেও। নিঝুম বলল, ওকে চ্যালেঞ্জ। অয়ন নিজের চ্যালেঞ্জ কলার থেকে নিঝুমের হাত ছাড়িয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মাথায় শীতল স্পর্শ পেয়ে অতীত থেকে বেরিয়ে এলো নিঝুম। চোখ খুলতে বড্ড কষ্ট হচ্ছে তার। পায়ের ব্যথা আর বৃষ্টিতে ভিজে জ্বর এসে গেছে তার। নিভু নিভু চোখে তাকিয়ে অহনাকে ঝাপসা দেখতে পেল নিঝুম।
অহনা ব্যস্ত গলায় বলল, তোর তো জ্বরে গা পড়ে যাচ্ছে। আমি এখনই অয়নকে ডেকে বলছি, আনছি। হসপিটাল যেতে হবে। নিঝুম দুর্বল হাতে অহনার হাত টেনে ধরল। অহনা আবার পাশে বসে বলল, কিছু লাগবে তোর? নিঝুম জিহ্বা দিয়ে নিজের শুষ্ক ঠোঁট ভিজিয়ে ধীর গলায় বলল, ওনাকে ডাকবেন না মা। আমার জীবনের কোনো কিছুর সাথে আর ওনাকে জড়াতে চাই না আমি। 1.5 বছরের অনেক জ্বালিয়েছি তাকে, আর জ্বালাতন করতে চাই না। অহনা ঢুকরে কেঁদে উঠে বলল, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম, তাই না রে মা? নিঝুম একটা শুকনো ঢোক গিলে বলল, আমাদের হাতে কিছু থাকে না মা। আল্লাহ তাআলা যেমন ভেবে রাখেন তেমনই আমাদের জীবন, তাই নিজেকে দোষ দিবেন না দয়া করে। অহনা ব্যস্ত গলায় বলল, "তো- তোর কষ্ট হচ্ছে, তুই কথা বলিস, আমি তোর মাথায় জলপটি দিচ্ছি। নিঝুম চোখের পলক ফেলে বলল, এত রাতে জেগে থাকলে আপনার শরীর খারাপ করবে। অহনা ধমক দিয়ে বলল, চুপ করে শুয়ে থাক তুই, আগে এই মেডিসিনটা খেয়ে নে। অহনা নিঝুমের মাথাটা একটু উঁচু করে ধরে বলল, ধরে মেডিসিন খাইয়ে দিল। আবার ভালো করে শুইয়ে দিয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো। অহনা মনে মনে বলল, তুই বড় অভাগারে অয়ন, কাচের আঘাতে টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে বাঁচাতে এত প্ল্যান করে তোকে হীরা এনে দিলাম, কিন্তু তুই বোকার মতো হীরা ফেলে সেই কাচের পিছনে ছুটে চলেছিস। একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবি, কিন্তু সেদিন হয়তো কিছু করার থাকবে না তোর। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো অয়নের চোখে লাগতেই ঘুম ভেঙে গেল তার। চোখ বন্ধ করে আশপাশ হাতড়ে ফোন খুঁজে হাতে দিল। স্ক্রিনে তাকিয়ে সময়টা দেখে লাফ দিয়ে উঠে বসলো। 8টা বাজতে খুব একটা সময় বাকি নেই। সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে স্বচ্ছ আকাশে সূর্যের অস্তিত্ব আজ তীব্র। গত রাতে অনেক দেরি করে ঘুমানোর জন্য উঠতেও দেরি হয়ে গেল। তবে প্রতিদিন নিঝুম এসে ফজরের সময় ডেকে দেয়, আর অয়নও উঠে নামাজ পড়ে নেয়। মনে হয় এই তো সেদিনই নিঝুম এ বাড়িতে এলো। নিঝুম বাসরাতে 2 রাকাত নফল নামাজ পড়তে বললে অয়ন বলে, যে বিয়েই মানি না তার জন্য আবার নফল নামাজ আদায় করব? নিঝুম কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেদিন আমাকে মেনে নেবেন সেদিন আবার বিয়ে করে নফল নামাজ আদায় করে নতুন জীবন শুরু করব। অয়ন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সেদিন কখনোই আসবে না। নিঝুম হাসি মুখে বলল, আসবে আসবে, এমন একদিন অবশ্যই আসবে ইনশাল্লাহ। সেদিন আমার থেকেও আপনি বেশি ভালোবাসবেন আমাকে। সেটা তোমার স্বপ্ন ঠিক আছে, তবে একদিন বাস্তবেও হবে। আচ্ছা বাদ দিন সেসব কথা, এখন ছেড়ে দিচ্ছি, তবে ফজরে কিন্তু উঠিয়ে ছাড়বো। আমি 7টার আগে ঘুম থেকে উঠি না, সেটা সকালেই দেখা যাবে। কিন্তু এখন বলুন, আমি ঘুমাবো কোথায়? আপনার বেডে ঘুমাতে দেবেন না সেটা ভালো করেই বুঝে গেছি। আমার খুব ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বলুন কোথায় ঘুমাবো। তুমি কোথায় ঘুমাবে তারা আমি কি জানি? বলুন, না হলে কিন্তু বেডে শুয়ে পড়বো। একদম বেডে আসবে না, তুমি ওই সোফায় ঘুমিয়ে পড়ো। অয়নের বলতে দেরি হলেও নিঝুমে শুয়ে পড়তে দেরি হলো না, কিন্তু চেঞ্জ না করে শুয়ে পড়তে দেখে অয়ন নাক কুঁচকে ফেলল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে গেছে টেরই পায়নি। সকালে কেউ মুখে পানি ছুঁড়ে মারলে ধরফরিয়ে উঠে বসে। কি হলো বুঝতে অনেকটা সময় লাগলো অয়নের। 2 হাতে মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখলো, এক হাতে মগ নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে নিঝুম। রাগে মুখ লাল হয়ে গেল অয়নের। বুঝতে বাকি রইল না কাজটা কার। উঠে গিয়ে নিঝুমের হাত পেছনে মোচড়ে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, এটা কি ধরনের অসভ্যতামি? নিঝুম ব্যথায় কুঁকড়ে গিয়ে বলল, সে কখন থেকে ডাকছি, আপনি শুনছিলেন না, তাই এইভাবে জাগাতে হলো। তোমাকে কেউ বলেছিল আমাকে জাগাতে? যা বাবা, না জাগালে নামাজটা পড়তেন কিভাবে? এখন যান, নামাজটা পড়ে নিন। দেখুন আমি শাওয়ার নিয়ে নামাজও পড়ে ফেলেছি। অয়ন এবার খেয়াল করলো রাতের সাজে নেই নিঝুম। শাওয়ার নিয়ে একটা সবুজ রঙের শাড়ি পরেছে, দেখতে অনেকটা স্নিগ্ধ লাগছে। অয়ন শয়তানি হাসি দিয়ে বলল, তুমি শাওয়ার নিয়েছ? নিঝুম নিজের হাত ছাড়িয়ে দিয়ে বলল, সে কখন নিয়েছি, আপনার মতো নাকি পরে পরে ঘুমাবো? অয়ন কিছু না বলে নিঝুমকে কোলে তুলে নিল হুট করে। নিঝুম অয়নের হঠাৎ এমন কাজে ভয় পেয়ে অয়নের টি শার্ট আঁকড়ে ধরল।
আরে আরে, কোলে তুললেন কেন? আছাড় দিয়ে আমার কোমর ভাঙার প্ল্যান করছেন নাকি? অয়ন কিছু না বলে শয়তানি হাসি দিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। ওয়াশরুমে কেন যাচ্ছেন? আরে বাবা, আপনার দরকার, আপনি একা যান না। অয়ন চুপচাপ ওয়াশরুমে গিয়ে পানি ভরা বাথটবে ছুঁড়ে ফেলল নিঝুমকে। অয়নের কাজে নিঝুম পুরো হতভম্ব হয়ে গেল। রেগে বলল, এটা কি করলেন আপনি? একটু আগেই শাওয়ার নিয়েছি আমি। অয়ন নিঝুমের দিকে একটু ঝুঁকে বলল, সকাল সকাল আমাকে ভেজানোর শাস্তি এটা। নিঝুম খপ করে অয়নের টি শার্ট আঁকড়ে ধরল আর বলল, বউয়ের সাথে গোসল করার শখ হয়েছে, আগে বললেই হতো। অয়ন কিছু বুঝে ওঠার আগেই নিঝুম টান দিয়ে অয়নকেও ফেলে দিল। অয়ন গিয়ে পড়ল সোজা নিঝুমের উপর আর ভিজে ঝপঝপে হয়ে গেল মুহূর্তে। নিঝুম মুচকি হেসে বলল, এখন কেমন লাগছে মিস্টার অ্যাটিটিউড? উফ, সরি মিস্টার হাজবেন্ড। অয়ন বাথটাবের দুপাশে ধরে নিঝুমের ওপর থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে আমি দেখে নেব। অয়ন রেগে মেগে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিঝুম উচ্চ স্বরে হাসতে লাগলো। অয়ন বের হয়ে নিজের পোশাক নিয়ে অন্য রুমে ওয়াশরুমের যাওয়ার জন্য বের হয়ে গেল। নিঝুম উঠে আবার শাড়ি চেঞ্জ করে নিল। এরপর থেকে নিঝুম নানা টেকনিক ব্যবহার করে অয়নকে ঘুম থেকে তুলত। প্রথম দিকে অয়ন প্রচণ্ড বিরক্ত হলেও পরবর্তীতে ভালো লাগতো, কিন্তু নিঝুমকে কখনো বুঝতে দিত না। নিঝুমের আড়ালে মুচকি হাসতো আর কাণ্ড কারখানা দেখে অয়নের অভ্যাস হয়ে গেছে ফজরের সময় ওঠা। তবে ঘুমের ভান ধরে নিঝুমের ডাকের অপেক্ষা করত এরপর থেকে। আজ নিঝুমও ডাকেনি, আর অয়নেরও ঘুম ভাঙেনি। নিঝুম কেন তাকে ডাকেনি ভাবতেই গতকালের কথা মনে পড়ে গেল। নিঝুমের পা কেটে গেছে, সে হাঁটতে পারলে তো তাকে ডাকবে। অয়ন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। নিঝুমের কী অবস্থা দেখতে হবে। অয়ন রেডি হয়ে নিচে নেমে দেখে খুশি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। প্রতিদিন সেটা নিঝুম আর রহনা করে। অয়ন একটা চেয়ার টেনে বসে বলল, মা কোথায় খুশি? খুশি গম্ভীর গলায় বলল, ভাবিরে ডাক্তার দেখতে আইছে, খালাম্মা ভাবির রুমে আছে। অয়ন খানিকটা বিরক্ত নিয়ে বলল, সামান্য পা কাটার জন্য ডক্টর ডেকে আনতে হবে? ভাবির জ্বর হয়েছে, খালাম্মা সারা রাত ভাবির কাছে ছিল। অয়ন অবাক হয়ে বলল, কি, নিঝুমের জ্বর হয়েছে? খুশির উত্তরের অপেক্ষা না করে অয়ন উঠে নিঝুমের রুমের দিকে পা বাড়ালো। নিঝুমের সহজে জ্বর হয় না, কিন্তু যখন হয় 10-15 দিনের আগে আর ঠিক হয় না, তখন নিঝুমের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অয়ন নিঝুমের রুমে গিয়ে দেখে ডক্টর কিছু লিখছে আর বলছে, শরীরে এখন অনেক জ্বর, কিন্তু মেডিসিনের দিকে না, খাবারের দিকে কড়া নজর রাখতে হবে। খাবার ঠিক মতো খেলে খুব বেশি দুর্বল হয়ে পড়বে না। আজে বাজে খাবার দিবেন না, শুধু পুষ্টিকর খাবার দিবেন। অহনা নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ওর খেয়াল রাখবো ডক্টর। প্রেসক্রিপশন অহনার হাতে দিয়ে বলল, এখানে মেডিসিন লিখে দিয়েছি, সময় মতো সব দিবেন। আর পায়ের ব্যথাটা কমার জন্যও কিছু মেডিসিন দিয়েছি, তবে কাটা জায়গায় যেন পানি না লাগে। আমি তাহলে এখন উঠি, মিসেস রাজীব। অহনা উঠে দাঁড়িয়ে বলল, সরি ডক্টর, আপনাকে এত সকালে বিরক্ত করার জন্য। নানা সমস্যা নেই, এটা আমার ডিউটি। অয়ন দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ডক্টর তার পাশ কাটিয়ে বের হয়ে গেল। অহনা পুনরায় নিঝুমের মাথার কাছে বসল। অয়ন এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, মায়া তো কিছু হলো, আর তুমি আমাকে একবার ডাকলে না? অহনা শান্ত গলায় বলল, তোমাকে কেন ডাকবো? অয়ন অবাক হয়ে বলল, আমাকে কেন ডাকবে মানে? ওর এমন একটা অবস্থায় তুমি একা একা সব করছো। অহনা এবারও বেশ শান্ত গলায় বলল, নিঝুম তার জীবনের কোনো বিষয়ে তোমাকে জড়াতে চায় না আর। অয়ন হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্লান্ত হয়ে শুয়ে থাকা নিঝুমের দিকে। এই কি সেই মেয়ে, যে মেয়েটা সামান্য গা গরম হলেও অয়নকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ত? অহনা গম্ভীর গলায় বলল, খুশি ব্রেকফাস্ট দিয়েছে হয়তো, খেয়ে অফিসে চলে যাও, তোমার লেট হচ্ছে। নিজের মায়ের ব্যবহারেও আজ অবাক অয়ন। অনেকটা ঘোরের মাঝেই বের হয়ে গেল নিঝুমের রুম থেকে। ডাইনিং টেবিলে গিয়ে বসতেই খুশি খাবার এগিয়ে দিল, পরোটা, সবজি, ডিম ভাজা, ফলের জুস। সব খাবার যেন তেলে ডুবে আছে। অয়ন অয়েলি খাবার পছন্দ করে না, আর ব্রেকফাস্টে তো একদমই না। খাবার দেখেই বুঝতে পারলো আজ সব খাবার খুশি বানিয়েছে, তাই আর না খেয়েই উঠে চলে গেল কিছু না বলে।
খুশি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। অয়ন গাড়িতে গিয়ে বসতেই পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। বের করে স্ক্রিনে নয়নার নাম্বার দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যে মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্বামীর বাড়িতে সাথীর জায়গা হয়নি, আজ সে মেয়েকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা। এর কারণ জানা নেই সাথীর, আর সে জানতেও চায় না। 6 মাসের ফুটফুটে মেয়ে বুকে জড়িয়ে কেঁদে চলেছে সাথী। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো নিজের অসুস্থ মাকে। ব্যস্ত গলায় বলল, তুই উঠে এলি কেন রে মা? তোর কিছু দরকার হলে আমারে বলতি। আজ তোর শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছে। সাথীর মা জমিলা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়ের জীবনের এমন দুর্দশা দেখা কোন মা ভালো থাকবে? সাথী এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, আমি তো আমার মাইয়া নিয়ে বাঁচতে শিখা গেছিলাম, ওরা এখন আবার আমার মাইয়াডারে কাইরা নিতে চাইতেছে কেন? বল না রে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। দরজায় দাঁড়িয়ে কথাটা বলে উঠল রিনি। সাথী রিনিকে দেখে এগিয়ে এলো। রিনি, তুমি এইখানে? তুমি কেমন আছো ভাবি? আর আমার পরিটা কেমন আছে? সাথীর সাথে থেকে তিথিকে কোলে নিল রিনি। তা সারা মুখে অসংখ্য চুমে খেলো। কেমন আছে আমার মাটা? খুবিকে মনে পড়ে না তোমার একটু? সাথী মলিন মুখে বলল, তুমি এইখানে আইছো, তোমার ভাই জানলে তো তোমারে মারতেও পিছপা হইব না। রিনি গম্ভীর গলায় বলল, আমি এখন আর কারো ধার ধারি না ভাবি। বাসায় তো থাকি না, থাকি ভার্সিটির হোস্টেলে। সাথে প্রায় টলমলে চোখে তাকালো রিনির দিকে। তোমার ভাই তো মায়াডারে দেখতেই পারে না, এখন আবার নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে কেন? রিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাবি ওই যে বললাম না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ তিথিই ছিল না কখনো। তুমি প্রেগনেন্ট থাকতে ভাইয়ে ওই মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। ওই মহিলা ডিভোর্সি, ভাইয়ের সাথে কাজ করতো, আর ভাইয়ার থেকেও বয়সে বড়। তিথি যখন জন্ম হয় তখন ওই মহিলা 2 মাসের প্রেগনেন্ট। বিয়ের জন্য ভাইয়াকে চাপ দিতে থাকে। ভাইয়া কী করবে দিশা না পেয়ে তিথিকে কারণ বানিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে। 1 মাস আগে বাথরুমে পড়ে গিয়েছিল আর পেটে প্রচণ্ড আঘাত পায়। বাচ্চা তো মারা গেছে, আর কখনো মাও হতে পারবে না। ভাইয়া চাইলেও কখনো তাকে ডিভোর্স দিতে পারবে না, তাই তিথিকে নিতে চাইছে এখন। সাথী কঠিন গলায় বলল, আমার সংসার কায়রা নিয়ে শান্তি হয় নাই, এখন আবার আমার মাইয়াডার দিকে হাত বাড়াইছে। সংসার সহজে ছাইড়া দিছি, তাই আমার মাইয়াডারে আমার থেকে কেউ কায়রা নিতে পারবো না। কথা বলে সাথী নিজের মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে আঁকড়ে তুলল। রিনি তাকিয়ে আছে সাথীর দিকে। সাথী রিনির থেকেও বয়সে ছোট। সাথীকে সে সবসময় শান্তশিষ্ট মেয়েই জানে, তবে আজ হয়তো একজন মায়ের মতো মমতাই তার শক্তি হয়েছে। জমিলা বেগম বলল, সাথী মাইয়াডারে কিছু খাইতে দে। রিনি ব্যস্ত হয়ে বলল, না আন্টি, তার প্রয়োজন নেই। আমি তিথিকে দেখতে এসেছিলাম একটু, আর এটা বলতে এসেছিলাম ভাইয়া বোধহয় পুলিশের কাছে যাবে তিথিকে পাওয়ার জন্য। তাহলে আমি বরং আজ আসি। ভাবি নিজের খেয়াল রেখো, আর তিথিকে সামলে রেখো। রিনি তিথির মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেল। সাথী পাশে পাতানো বিছানায় ধপ করে বসে পড়ল। রানার সাথে সে টাকার জোরে পারবে না, তাহলে কিভাবে নিজের মেয়েকে ধরে রাখবে? নয়নার সাথে ব্রেকফাস্ট করে অফিসে এসেছে অয়ন। তার সাথে থেকে নিঝুমের কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু দুপুরে লাঞ্চের সময় হতেই নিঝুমের কথা মনে পড়ে গেল। বারবার মানা করা সত্ত্বেও নিজে হাতে রান্না করে দুপুরের খাবার নিয়ে সবসময় হাজির হতো নিঝুম। কাজে ডুবে থাকা অয়নকে টেনে তুলে খাবার খেতে বসিয়ে দিল। একদিন অয়ন খুব অপমান করেছিল নিঝুমকে। হয়তো তখন বিয়ের 3 মাস হয়েছে। নিঝুমের কাণ্ড কারখানায় অয়ন পুরো অতিষ্ঠ। সেদিন বড় একটা লস হয়েছিল কোম্পানির। ক্যাবিনে কপালে হাত রেখে চেয়ারে হেলান দিয়ে বসেছিল অয়ন। তখনই দুপুরের খাবার নিয়ে হাজির হয় নিঝুম। নখ ছাড়া ক্যাবিনে ঢুকেই বলে, সরি, আজ একটু লেট হয়ে গেছে। আসলে আজ সব আপনার পছন্দের খাবার রান্না করেছি, তাই একটু লেট হয়েছে। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন আর গরম গরম খেয়ে নিন। অয়ন তখনও একই ভঙ্গিতে বসে আছে। নিঝুম টেবিলে খাবার সাজিয়ে অয়নের দিকে তাকালো। একই ভঙ্গিতে বসে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কি হলো, এখনও বসে আছেন কেন? খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তখন তো বলবেন যখন রান্না করি আমি। অয়ন শান্ত গলায় বলল, আমি খাবো না, তুমি এসব নিয়ে চলে যাও।
নিঝুম এগিয়ে গিয়ে অয়নের হাত টেনে টান দিয়ে বলল, খাবো না মানে কি? আমি কত কষ্ট করে রান্না করলাম। মুহূর্তে যেন অয়নের রাগ আকাশ সমান হয়ে গেল। এক ঝটকায় নিঝুমের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। নিঝুম হতভম্ব হয়ে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন রেগে বলল, হোয়াট ইজ ইউর প্রবলেম ইয়ার? কেন পিছু পড়ে আছো আমার? আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করতে। আমি তোমাকে বলেছি আমার জন্য খাবার নিয়ে এখানে আসতে। তোমার জন্য আমি কোথাও একটু শান্তিতে থাকতে পারি না। বাসায় যতক্ষণ থাকি মাথা খেয়ে ফেলো এটা ওটাও বলি। অফিসে একটু শান্তিতে থাকবো তার উপায়ও রাখুনি। এতবার মানা করার পরও বেহায়ের মতো চলে আসো কি খাবার নিয়ে? দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। লজ্জা আর অপমানিত চোখে পানি চলে আসে নিঝুমের। এতটা অপমানিত হয়তো এর আগে কখনো হয়নি সে। তবু চোখের পানি মুছে বলল, আমার উপরে রাগ খাবারের উপর কেন দেখাচ্ছেন? খাবারটা খেয়ে নিন দয়া করে, না হলে শরীর খারাপ করবে। অয়ন দ্বিগুণ রেগে খাবারের প্লেট তুলে আছাড় মারল, আর সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তে। নিঝুম ভয়ে কেঁপে ওঠে, 2 কদম পিছিয়ে গেল। অয়ন নিজের মাথা চেপে ধরে বলল, সহজ কথায় বুঝতে পারছো না তুমি? এখনই চলে যাও আমার সামনে থেকে। নিঝুম 2 হাতে মুখ থেকে একবার অয়নের দিকে তাকিয়ে বের হয়ে গেল ক্যাবিন থেকে। বাইরে আসতেই সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। নিঝুম কোনো দিক না তাকিয়ে সোজা বের হয়ে গেল অফিস থেকে। নিঝুম চলে যেতেই আবার চেয়ারে বসে পড়ল অয়ন। চোখ গেল ফ্লোরে ছিটিয়ে থাকা খাবারের দিকে। টেবিলে সাজানো তার পছন্দের বিভিন্ন খাবার। অয়নের হঠাৎই মনে হলো নিঝুমের সাথে সে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। এতটা খারাপ আচরণ সে ডিজার্ভ করে না। শান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে ফেলল অয়ন। ঠিক করলো বাসায় গিয়ে সবার আগে নিঝুমকে সরি বলবে। কিন্তু রাতে বাসায় গিয়ে দেখলো নিঝুম বাসায় নেই। অহনার কাছে জিজ্ঞেস করলে সে বলল, বাবার কথা মনে পড়ছে বলে বাবার বাড়ি গেছে। কিন্তু অয়ন ঠিক বুঝতে পারল নিঝুমের যাওয়ার কারণ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, কিন্তু কিছুতেই শান্তি লাগছে না। একসময় নিজের উপর বিরক্ত হয়ে গাড়ির চাবি নিয়ে নিঝুমের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কলিং বেল চাপলে একটু পর নিঝুমের মা সেলিনা দরজা খুলে দিল। ব্যস্ত গলায় বলল, আরে অয়ন বাবা যে। অয়ন মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে আসো। কেমন আছো তুমি আর তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি বাবা। নিঝুম কোথায়? আন্টি নিঝুম কোথায়? ও তো ওর রুমে আছে বললো, মাথাটা ধরেছে। বিরক্ত না করতে। আমি একটু যেতে পারি? আমার পারমিশন নেওয়ার কি আছে? তোমার বউ, তুমি যাবে। সেলিনা মুচকি হাসলো, আর অয়ন খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আচ্ছা তুমি যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। কিছু করার প্রয়োজন নেই আন্টি, আমি খেয়ে এসেছি। ঠিক আছে তাহলে যাও। অয়ন নিঝুমের রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার। ফোনের ফ্ল্যাশ দিয়ে দেখে সুইচ বোর্ডে খুঁজে লাইট অন করলো। সাথে সাথে নিঝুম বলল, মা বললাম না বিরক্ত করো না, ক্ষুধা নেই আমার, খাবো না। অয়ন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, মাত্র 3 মাসে হেরে গেলে? অয়নের গলা শুনে ধরপড়িয়ে উঠে বসল নিঝুম। সামনে তাকিয়ে অয়নকে দেখে অবাক হয়ে গেল। আপনি এখানে? অয়ন সোজা গিয়ে সোফায় বসে বলল, কেন অন্য কারো আসার কথা ছিল নাকি? তা কেন থাকবে? কেউ সরি মিসেস নিঝুম কোনো দিন হার মানবে না বলে মাত্র 3 মাসে হার মেনে চলে এলে? হার মেনে চলে এসেছি, কে বলল? ক্লান্ত হয়ে গেছি, তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এসেছি। অয়ন মলিন গলায় বলল, আসলে দুপুরের ব্যবহারের জন্য সরি। একটা বড় লস হয়েছে কোম্পানিতে, তাই মেজাজ খারাপ ছিল। তোমার সাথে এতটা খারাপ আচরণ করা উচিত হয়নি আমার। সত্যিই দুঃখিত আমি। পুরনো কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল অয়ন। সেদিন নিঝুম হাতে মাফ করেছিল কিনা তার জানা নেই। অয়ন ভেবেছিল নিঝুম আর কখনো তার খাবার নিয়ে অফিসে যাবে না, কিন্তু তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে নিঝুম পরদিনই তার জন্য খাবার নিয়ে যায়। অয়নও কোনো রকম কথা ছাড়া ভদ্র ছেলের মতো খেয়ে নিয়েছিল। আজ অফিসের ক্যান্টিনের খাবার খেতে হবে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। খাওয়া শেষে ফোন হাতে বসে আছে অয়ন। ইচ্ছে করছে নিঝুমকে একটা ফোন করে তার অবস্থা জানতে। আবার কোথাও একটা বাধা কাজ করছে। এর আগে নিঝুম ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে তার খোঁজ নিত। সে কখনো নিঝুমকে আগে কল দেয়নি।
অয়ন প্রচণ্ড দোটানায় ভুগছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই হার জিতের খেলায় মত্ত হয়ে সে ভুল করছে। আবার মনে হচ্ছে ভুল কোথায়, সে তো নয়নাকে ভালোবাসে, কিন্তু যখন নয়নার সাথে সময় কাটাচ্ছে তখন নয়নার মাঝে সে নিঝুমকে খোঁজার চেষ্টা করছে। অয়ন নিজেই বুঝে উঠতে পারছে না কোনটা ঠিক আর কোনটা ভুল। দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে অয়ন কল দিল নিঝুমের নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, রিসিভ হলো না। অয়ন আর একবার দিবে কিনা ভেবে পাচ্ছে না। ফোনটা হাতে ঘুরিয়ে যাচ্ছে। মিনিট 5 এরপর আবার কল দিল। এবার দুবার রিং হতেই রিসিভ হলো। ও পাশ থেকে দুর্বল আওয়াজে বলল, আসসালামু আলাইকুম। অয়ন একবার চোখ বন্ধ করে আবার খুলে বলল, ওয়ালাইকুম আসসালাম। নিঝুম তার ছেলে সুরে বলল, এত ব্যস্ত মানুষের আবার আবার আমাকে কি প্রয়োজন হলো? আমি আপনার জন্য যা করতে পারতাম তা তো করে দিয়েছি। অয়ন মলিন মুখে বলল, সবসময় এমন বাঁকা কথা না বললে হয় না তোমার? কি করব বলুন, আমি যে মানুষটাই এমন, তাই হয়তো এত ভালোবাসা দিয়েও একটা মন জয় করতে পারলাম না। থাক সেসব পুরনো কথা, কি প্রয়োজনে আমাকে মনে পড়লো সেটা বলুন। তোমার শরীর এখন কেমন? জ্বর কমেছে? এটা তো আপনার প্রয়োজনীয় কোনো বিষয়ে পড়ে না। শুধু জ্বর কেন, এখন তো আমি মারা গেলেও আপনার কিছু যায় আসার কথা না। নিঝুমের এমন কথায় কেন যেন অয়নের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে হলো কেউ একদম হৃদয়ে আঘাত করছে। অয়ন রেগে গিয়ে ধমক দিয়ে বলল, নিঝুম একদম বাজে কথা বলবে না। নিঝুম তার ছেলের হাসি দিয়ে বলল, বারে বাজে কথা কোথায় বললাম? যা সত্যি তাই তো বললাম মিস্টার অ্যাটিটিউড। অয়ন অবাক হলো নিঝুমের মুখে মিস্টার অ্যাটিটিউড ডাক শুনে, কারণ এটা বলে বিয়ের আগে ডাকলেও বিয়ের পর মিস্টার হাজবেন্ড বলেই ডাকতো। অয়ন অবাক কণ্ঠে বলল, মিস্টার অ্যাটিটিউড? নিঝুম ব্যথিত গলায় বলল, মিস্টার হাজবেন্ড ডাকার অধিকার ঠিক সেই সময় হারিয়েছি যখন নয়না আপুর হাতে আপনাকে তুলে দিয়েছিলাম, যখন নয়না আপুর হাতে হাত রেখে আপনি হারিয়ে গিয়েছিলেন অন্য কোনো ভুবনে। নিঝুমের কথাগুলো আজ বারবার অয়নের হৃদয়ে আঘাত করছে। মনে হচ্ছে নিঝুম একটু একটু করে দূরে সরে যাচ্ছে তার থেকে। তাদের মাঝে দূরত্বটা একটু একটু করে বাড়ছে। হারিয়ে যাচ্ছে নিঝুম তার জীবন থেকে। তার নাগালের বাইরে চলে যাচ্ছে মেয়েটা। আর নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেই বলল, তোমার জন্য কি কি আনবো? জ্বর হলে তো তোমার বাড়ির খাবার খেতে ইচ্ছে করে না। মনে রাখার জন্য ধন্যবাদ, তবে আমার জন্য আপনার এক বিন্দু পরিমাণ কষ্টও করতে হবে না মিস্টার অ্যাটিটিউড। অয়নের কোনো উত্তরের অপেক্ষা না করে নিঝুম কল কেটে দিল। অয়ন হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। কোন নিঝুমের সাথে কথা বলল সে? একটা বার এটাও জানতে চাইল না সে দুপুরে খেয়েছে কিনা। এই কি সেই নিঝুম যে তাকে না খাইয়ে এক পাও নড়তো না, যে তাকে দিয়ে সারা রাত একটার পর একটা জিনিস আনিয়েছিল জ্বর হয়েছিল বলে? অয়নের বুকের বাঁ পাশে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে।